গোলাম মোল্লা রনির বক্তব্য কেউ খুঁজতে গেলে পিনাকির মধ্যে পাবে। আলবার্ট আইনস্টাইনের সূত্র পাবে। তারপরে শেষে সে ইবনে সিনার মতো ডাক্তারকে সে খুঁজে পাবে, ডাক্তারি বিদ্যা পাবে। এখানে সে যৌনবিদ্যা পাবে। এখানে সে অর্শ এবং ভগন্দর এটা কিভাবে অপারেশন করে এবং কিভাবে মলদ্বারের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে মলদ্বারে ঘা হলো কিনা এটা কিভাবে সে টেস্ট করবে, এই জিনিসগুলো মানুষ খুঁজে ফেলে। এর কারণ হলো আমাদের যে দেশের মানুষের স্বভাব, সবাই মলদ্বারের মধ্যে কঞ্চি ঢুকাতে চায়, কেউ বাঁশ ঢুকাতে চায়, এবং বাঁশ শুধু জানো তো নয়, কঞ্চিওয়ালা বাঁশ, যেটাকে আমাদের বরিশালের ভাষায় বলে আক্কেওয়ালা বাঁশ। তো এই আক্কেওয়ালা বাঁশ আপনি কারো পশ্চাৎ দেশে ঢুকাবেন, এতে আপনার তৃপ্তি মিটবে না। আপনার মনে হবে যে আঙ্গুলটা একটু ঢুকাতে পারতাম। তো এই যে পশ্চাৎ দেশে আঙ্গুল ঢুকানোর যে প্রবৃত্তি, সেটাকে একেবারে বাস্তব জীবনে মডেল তৈরি করে দিলেন জনাব পিনাকি ভট্টাচার্য। ফলে বুম বুম, মার মার, কাট কাট, কিসের শাহরুখ, কিসের যাকে বলা হয় অক্ষয় কুমার, বা অন্য এই যুগেতে হলিউডের যারা সবচেয়ে নামকরা ব্লকবাস্টার, সেই জনি ডেপ বলেন বা অন্যান্য যারা বলেন, সবকিছু বাদ দিয়ে বাঙালির মন এবং মননে, শুধু এই বাংলা নয়, পশ্চিমবঙ্গায় পিনাকি ভট্টাচার্য হয়ে গেলেন ফাদার অব দ্য নেশন অফ এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড, বিনোদন জগতের একেবারে অবিসংবাদিত জাতির পিতা, এতে কোনো সন্দেহ নেই। এবং এখনো পর্যন্ত তিনি সেই বহাল তবিতে আছেন। তো সেই জায়গা থেকে তিনি ডক্টর ইউনূসকে সমালোচনা করছেন, তারপর প্রথম আলোকে টার্গেট করেছেন, এবং তিনি সঙ্গী হিসাবে আবার সাবেক বিনোদন জগতের সাবেক পিতা ইলিয়াস, ইউটিউবার ইলিয়াসকে নিয়ে নিয়েছেন। কাজেই তার হাতটি এখন অত্যন্ত শক্তিশালী, প্রচন্ড শক্তিশালী। তো সেই শক্তিশালী হাত দিয়ে তিনি আসিফ নজরুলকে ধরেছেন, তিনিও ধরেছেন তার এই যে এখন তার শিষ্য বলতে পারেন ইলিয়াসকে, অথবা ইলিয়াসের যে একসময় ইলিয়াস যে যখন নাম্বার ওয়ান ছিল, এই বিনোদন জগতের ফাদার ছিল, তখন সেক্ষেত্রে পিনাকি যেহেতু তাকে অনুসরণ করেছে, ইলিয়াসকেও আপনি বলতে পারেন ইউটিউবার ইলিয়াস ইজ দ্য মাস্টার মাইন্ড অফ পিনাকি। বাট ফ্যাক্ট ইজ দ্যাট তারা এখন একত্রে কাজ করছেন, জয়েন্টলি কাজ করছেন দেশ এবং জাতির কল্যাণের জন্য, এই দেশকে ভারতের শোষণ মুক্ত করার জন্য, এই জাতিকে নতুন স্বাধীনতার স্বাদ দেওয়ার জন্য, এই জাতিকে মানে আত্মপরিচয় বলিয়ান হওয়ার জন্য একটা নতুন কিছু তারা করার চেষ্টা করছেন। এবং সেই করার ক্ষেত্রে তাদের মনে হচ্ছে যে এই ডক্টর আসিফ নজরুল ইজ দ্য মেইন কালপ্রিট, তাদের সকল কর্মকাণ্ডের বাধা, প্রধান বাধা, এবং একে যে কোনোভাবে একে অপদস্থ করতে হবে, অপমান করতে হবে, তাড়াতে হবে, এবং একে শাস্তির আওতায় আনতে হবে। এবং এই মুহূর্তে যদি তাদের হাতে ক্ষমতা থাকতো, তাহলে আসিফ নজরুল সাহেবকে রাজু ভাস্কর্যের সামনে টানিয়ে পায়ের নখ থেকে মাথা পর্যন্ত তাকে মানে কি করা হতো, কুচি 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 করে একেবারে ওই যে তার সর্ব অঙ্গে, প্রথমে ওই যে পিনাকি সাহেবের হাত, ইলিয়াস সাহেবের হাত, বা খাট কটকট করা যে সমস্ত জিনিসগুলো তারা করেন, ওরকম একটা জিনিস তারা করে একে জনসম্মুখে একবার আসিফ নজরুল তাদের তারা উহ করতেন, আহ করতেন, চিৎকার করতেন, আবার হাসতেন গুদগুদি পেয়ে, এই জিনিসগুলো মানে জাস্ট তাদের স্টাইলে তারা করতেন। তারপরে তাকে বিচার করতেন, এবং তাদের ধারণা অনুযায়ী আসিফ নজরুল সাহেব এই সময়টিতে গত 100 দিনে যে ক্ষতি করেছেন ডক্টর ইউনূসের, দেশের, জাতির, এবং সব মিলিয়ে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, প্রথম আলোর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, বাংলাদেশের সবকিছু শেষ করার জন্য আসিফ নজরুল যা কিছু করছেন, এই লোকের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এরকম ভিডিও ছেড়ে সুন্দরভাবে দিয়ে তারা তো এখন মহা যাকে বলে আনন্দে আছে যে দেখো কত ধানে কত চাল, এবার বুঝো যে ক্ষমতার চেয়ার বড় নাকি ইউটিউবের স্ক্রিন বড়। তুমি ওখানে বসে মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়ে আছো, সেটা বড়, না আমি প্যারিসে বসে আমি যে কথাগুলো বলছি, বা আমি নিউ ইয়র্কে বসে আমার শিষ্যকে দাঁড়া, ভাবর শিষ্যকে দাঁড়া যে কথাগুলো বলাচ্ছি, সেগুলো শক্তিশালী। এগুলো এখন একটা জায়গাতে এসে পৌঁছে গেছে, এবং এরই প্রেক্ষিতে জনাব আসিফ নজরুল যথেষ্ট বিচলিত, কোনো সন্দেহ নাই। এবং আসিফ নজরুলের সঙ্গে অন্যান্য যাদেরকে জড়ানো হয়েছে তারাও বিচলিত। ডক্টর ইউনূস সাহেব বিচলিত কিনা জানি না, তবে সবাই সন্দেহ করছে যে এরা সবাই মোটামুটি জামাতের বন্ধু, শিবিরের বন্ধু, এবং জামাত শিবিরকে ক্ষমতায় রাখার জন্য, সেভ করার জন্য, বা ইসলামাইজেশনের জন্য এরা মনে করছে জামাতই বাংলাদেশের
একমাত্র দল যাদের হাতে দেশ জাতি নিরাপদ। এবং এই জামাতের যে কর্মে যত বাধা এই আসিফ নজরুল এবং আসিফ নজরুলের সাথে জামাতের প্রথম দিকে যে দহরম-মহরম সম্পর্ক ছিল, এটি যেকোনো কারণে হয়তো বাংলাদেশে জামাতের কারণে হয়েছে বা আসিফ নজরুলের কারণে হয়েছে বা ভারতের কারণে হয়েছে বা প্রথম আলোর কারণে হয়েছে অথবা পিনাকি ইলিয়াসদের কারণে হয়েছে। হোয়াটএভার মেবি ডাজ নট ম্যাটার, এটা হয়ে গেছে। এখন এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কি করবে ডক্টর আসিফ নজরুল? তাকে নিয়ে যে যেভাবে পাচ্ছে ট্রল করছে, তাকে সবাই ভয় দেখাচ্ছে এবং সেই ভয়ের কারণে দেখলাম যে সে মাটির সঙ্গে একদম মিশে গেছে এবং সে রিয়েলি ভয় পেয়েছে। ভয় পাওয়ার পরে সে Facebook স্ট্যাটাস দিচ্ছে এবং তারপরে সে পিনাকিকে নিয়ে কথা বলছে, আ ইলিয়াসকে নিয়ে কথা বলছে পরোক্ষভাবে। সরাসরি নাম যে নিবে এই সাহসও তার নাই। পিনাকির যে নাম নিবে বা ইলিয়াসের যে নাম নিবে এই সাহস ডক্টর আসিফ নজরুল সাহেবের নেই। ফলে তিনি একবার বলছেন যে, এক ভদ্রলোক আছেন তাকে জাতির পিতা না বানানো পর্যন্ত থাকবে না। তো আসিফ নজরুল যতই ভয় পাক না কেন, পিনাকি তো ভয় পান না। তিনি আবার বিরোধর্পে বলছেন, আমাকে ইন্ডিকেট করে এসব কথাবার্তা বলা হচ্ছে। তিনি আবার হুমকি দিয়েছেন এবং সেই হুমকি পেয়ে আসিফ নজরুল আবার ভয় পেয়েছেন। আবার ভয় পেয়ে বঙ্গভবনে কি করেছেন, গণভবনে কি করেছেন, ৫ তারিখে, ৪ তারিখে, ৩ তারিখে কি করেছেন সেই প্রমাণগুলো আবার তিনি উপস্থাপন করছেন এবং এই ১ম আমি আসিফ নজরুলের একটা বিষয় দেখলাম যে তিনি বলতে গেলে বন্ধুহীন। মানে এই সময়টিতে তার পক্ষে আ কেউ দাঁড়াচ্ছে না। তিনি একা এবং কোনো উল্লেখযোগ্য ব্যক্তি তার পক্ষে একটা ও শব্দ করছে না, টু শব্দ করছে না। তাকে সেভ করার জন্য আ তার পক্ষে একটা স্ট্যাটাস দিচ্ছে না। কোনো উল্লেখযোগ্য ব্যক্তি। অনেকেই নিচে, নিচে বলছে যারা হয়তো ইলিয়াসকে পছন্দ করে না, পিনাকিকে পছন্দ করে না, তারা হয়তো বলছে। কিন্তু সত্যিকার অর্থে একটা ভালো জায়গা থেকে উনি তো সমাজের যে এলিট যে সোসাইটি মেইনটেইন করেন, উনার পক্ষে তো মাহফুজা নামের বক্তব্য দেওয়া উচিত। উনার পক্ষে প্রথম আলোর বক্তব্য দেওয়া উচিত। এমনকি উনাকে ডিফেন্ড করার জন্য যদি প্রধান উপদেষ্টা বলে যে হোয়াট এভার মেবি দ্যাট শুড নট বি। এই সমস্ত জিনিস হওয়া উচিত নয়। আমরা আসিফ নজরুল সাহেবের কাজকর্ম সম্পর্কে জানি, ওয়াকিবহাল। এই জিনিসগুলো হচ্ছে না। ফলে তিনি মূলত আসলে বন্ধুহীন হয়ে পড়েছেন। অথবা তার আদৌ কোনো কালে কোনো বন্ধু ছিল কিনা এটি এখন প্রমাণ করার সময় এসেছে। তো কাজেই নাটক চলছে, ড্রামা চলছে, বিনোদন চলছে। দেখি এটার কি পরিণত হয় আল্লাহ। এই গ্রুপের আ সঙ্গে একেবারে meticulously যিনি আসলেন তিনি হলেন ইউটিউবার ইলিয়াস। তো ইউটিউবার ইলিয়াস একসময় নাকি বাংলাদেশে চাকুরি করত একুশে টেলিভিশনে। তো সে আমেরিকাতে থাকে, গাড়ি চালায় মূলত, ট্যাক্সি ড্রাইভার। তো সেখান থেকে সে এই ইউটিউব করত। তো ইউটিউব করে তার ইউটিউবের একটা আকর্ষণ ছিল যে সে ওই বিভিন্ন সুন্দরী মেয়েদেরকে টার্গেট করত টেলিভিশনের মিডিয়াতে। যেমন ধরুন ফারজানা রূপা, তারপরে একাত্তর টেলিভিশনে যারা চাকরি করত, এরপরে ডিবিএস এ যেমন শারমিন, মানে যারা খুব কমনীয়, তারপরে আলোচিত, সমালোচিত। তো এদেরকে নিয়ে সে গীবত করত। কার সঙ্গে কার সম্পর্ক, কে কোন জায়গাতে খাট গরম করে। মানে এই অবৈধ প্রণয় নিয়ে আ যেটিকে বলা হয় সেক্সুয়াল পারভার্সন। এই সেক্সুয়াল পারভার্সন জিনিসগুলো তিনি আ সেই ইউটিউবের মাধ্যমে একেবারে meticulously তুলে আনতেন। এই এখন শারমিন গেল, এই এখন ফারজানা রূপা গেল। ওখানে গিয়ে সে কাপড় খুলে ফেলল। কাপড় খুলতে গিয়ে মোজাম্মেল বাবু আসলো। মোজাম্মেল বাবুকে সরিয়ে দিয়ে এখন সেখানে আরেকজন আসলো, মঞ্জু আসলো, ইকবাল সোবহান চৌধুরী আসলো। মানে এই জিনিসগুলো সে বলে যেটি হলো মানুষের যে বিকৃত রুচি, সেই বিকৃত রুচি যেটা অনেকে লুকায়িত ছিল, এটাকে সে একেবারে উদগীরণ করে দিল। এবং মানুষের মধ্যে অশ্লীলতা, তারপরে শেষে মন্দ জিনিস শোনার উদগ্র বাসনা, অন্যকে সন্দেহ করা এবং যেকোনো নারী, যেকোনো পুরুষ, অসম্মানিত লোককে অসম্মান করার যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতার যে স্রষ্টা, ফাউন্ডিং ফাদার নয়, একেবারে ফাদার অব দ্য নেশন, সেটা হলো ইউটিউবার ইলিয়াস। ফলে এই ইলিয়াস কেন্দ্রিক যে একটা যাকে বলা হয় নতুন সোসাইটি গড়ে উঠলো, বিবর্তন ঘটলো, এটা বাংলাদেশে যাকে বলা হয় বিনোদনের জগতে ফ্রেঞ্চ রেভলিউশনের মতো। তো এখন সেই ফ্রেঞ্চ রেভলিউশনের উদ্যোক্তা ইলিয়াস এবং তার বাংলাদেশে প্রচুর ভক্ত এবং সে আসার কারণে এই তার যে গালাগালি এবং তার যে ধরন এবং প্রকৃতি এটা ডাউন হয়ে গেল। ডাউন হয়ে গেল না, এটা ঊর্ধ্বে উঠে গেল এবং আগে যারা মানে বিনোদন দিতেন মাহফুজ সাহেব, তারপরে হিরো আলম, তারপর শেষে আপনার
সেফায়েতুল্লাহ, তারা অবদমিত হয়ে গেলেন। এরা মানে যাকে বলা হয় ব্যাকডেটেড হয়ে গেলেন, সাবেক বিগত যৌবনা হয়ে গেলেন এবং তার ইলিয়াসের যৌবন টগবগিয়ে যখন ফুটতে থাকলো, ঠিক সেই সময়টাতেই এই আন্দোলনটা ২০২৩ সালে দাঁড়া বাঁধতে থাকলো এবং ইলিয়াস যখন এই বিনোদন জগতের ওই যে তার যে সেক্সুয়াল পারভার্সন অ্যান্ড পারভার্টেড অ্যাটিটিউড, মাইন্ড, বডি অ্যান্ড থিংকিং, এই জিনিসগুলোতে তিনি যখন একেবারে সম্রাট হয়ে গেছেন, আলেকজান্ডার দ্য গ্রেট হয়ে গেছেন, ঠিক সেই সময় পিনাকির আবির্ভাব